Hello everyone, welcome back to your favorite channel Learn with Javed। বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের প্রত্যেকেই সামনে কিন্তু সেকেন্ড সাবমেটিভ এক্সাম আগস্টের ফার্স্ট উইক বা কোনো কোনো স্কুলে সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সাবমেটিভ এক্সাম কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি অলরেডি আমার চ্যানেলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ যে ক্লাস আছে সেগুলো আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু করিয়েছি। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে দেখো এবং পরপর ক্লাসগুলো আছে। তোমাদের সেকেন্ড সাবমিটে যে সমস্ত সিলেবাসটা আছে সেটা কিন্তু পুরোটা এখানে কমপ্লিট করা আছে। শুধু সেটা নয়, ফার্স্ট সাবমিটেও আমরা করেছিলাম। সেজন্যে আমি দেখছি একদম লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট মিনিট রিভিশন হিসেবে আমরা কি করছি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা 50 থেকে 60টা কোশ্চেন নিয়ে একটা সেট বানাচ্ছি এবং অলরেডি আমরা কিন্তু দুটো ক্লাস করেছি। আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি গ্যাস ল্যাবরেটরিতে গ্যাস প্রিপারেশনটা করেছি, আর তোমার মেটালার্জি বা ধাতুবিদ্যাটা করেছি। আজকে আমরা নিয়ে এসেছি আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বড় চ্যাপ্টার, যেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়ি। এই চলতড়ির থেকে আমরাও আজকে কিন্তু 60টা কোশ্চেন আমরা রেখেছি। ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তো খুব বেশি হবে না, হয়তো 30 মিনিটস থেকে 35 মিনিটস হবে। সেখানে কিন্তু আমরা শুধুমাত্র কোশ্চেন্সগুলো ডিসকাস করব এবং কোশ্চেন্সগুলো ডিসকাস করলে কি হবে, আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু একটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। এখন তোমরা অনেকে আবার বলছো যে স্যার, যদি শুধু শর্ট কোশ্চেন করাচ্ছেন, 2 নম্বরের কোশ্চেন বা 3 নম্বর, আমাদের বড় কোশ্চেনগুলো করানো হচ্ছে না কেন? দেখো, তোমাদের যে বড় কোশ্চেন পড়ে ফিজিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি থাকে কত, সেটা হচ্ছে +2। এবং তোমরা দেখবে, তোমরা যদি 3 মার্কসের বা 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে দেখবে, সেগুলো ম্যাক্সিমাম মানে কি 90% কোশ্চেন কিন্তু 2+1 আছে, 3 আছে। আবার দেখবে যেগুলো 1+1+1 এরকম করে আছে। তার মানে তোমাদের কিন্তু কোনো মার্কস মানে যেটা একটা সিঙ্গেল কোশ্চেন ম্যাক্সিমাম হচ্ছে 2 মার্কস, আর 3 মার্কসের কোশ্চেন হয়তো গোটা পেপারটাতে, মানে প্রথমত 40 মার্কসের পেপারে একটাও থাকবে না। আর যদি আমরা 90 মার্কসের পেপারে যাই, সেখানে আমরা দেখবো হয়তো এই 3 মার্কসের গোটা পেপারটাতে হয়তো 5 থেকে 6টা কোশ্চেন ম্যাক্সিমাম, তার বেশি কিন্তু থাকবে না। ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে 2 মার্কসের। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে কি আছে, প্রথমেই বলা আছে, দেখো, এসি জেনারেটরে বা ডায়নামোতে কয়টি স্লিপ রিং ব্যবহৃত হয়? এসি জেনারেটর বা ডায়নামোতে আমরা দুটো স্লিপ রিং ব্যবহার করে থাকি। তারপরে চলে আসে, বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি? দেখো, বৈদ্যুতিক স্ত্রী বা যেটা তোমার ইলেকট্রিক হিটার, এরা দুজনাই হচ্ছে কি নাইক্রোম তার দিয়ে তৈরি। এখন নাইক্রোম তারের কি বৈশিষ্ট্য কি? নাইক্রোম তারের বৈশিষ্ট্য হচ্ছে হাই রেজিস্ট্যান্স এবং তোমার হাই মেল্টিং পয়েন্ট, উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ রোধ। ওকে, তারপরে প্রশ্নে চলে আসি। তারপরে প্রশ্ন দেখো রয়েছে 3 নম্বর প্রশ্নটা কি রয়েছে, এখানে বলা আছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হলে পরিবাহীর প্রবাহ মাত্রা কত হবে? দেখো, আমরা জানি প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার প্রতি সেকেন্ডে কতটা আধান প্রবাহিত হচ্ছে সেটা, অর্থাৎ প্রবাহ মাত্রা হচ্ছে Q/T। ঠিক আছে, প্রবাহ মাত্রা সমান হচ্ছে Q/T। তাহলে এখানে যেটা রয়েছে এটা কিন্তু একটু ভুল দেওয়া আছে, এটা I=Q2 হবে না, এটা কিন্তু এখানে একটু ভুল আছে, এটাকেও তোমরা ঠিক করে নেবে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রা মানে হচ্ছে তোমার আধান বাই সময়। তাহলে I=Q/T। তাহলে এখান থেকে আমরা Q পাবো IT। I হচ্ছে প্রবাহ মাত্রা, Q হচ্ছে আধান, আর T হচ্ছে সময়। তাহলে প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, বা যেটাকে আমরা বলছি অ্যাম্পিয়ার। ওকে, এটা কিন্তু রং আছে, I=Q2, এটা ভুল আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা ঠিক করে নিও। চলো তারপরে চলে আসি। তারপরে বলেছে বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি? দেখো, বিভব প্রভেদ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হচ্ছে ভোল্টামিটার যন্ত্রের সাহায্যে। তাহলে তোমরা অবশ্যই এখান থেকে বলো তো যে বিভব প্রভেদের একক কি হবে? এই যে দেখো, ভোল্ট। তাহলে বিভব প্রভেদের একক হচ্ছে কি? ভোল্ট। এখন V= কি হয় এক্সপ্রেশন হচ্ছে V=W/Q, তাই না? এক্সপ্রেশন হচ্ছে W/Q। তাহলে ডাব্লুটার একক কি হচ্ছে? জুল, জুল পার কুলম। তাহলে জুল পার কুলম হচ্ছে কি তোমার বিভব প্রভেদের একক। এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে ডাব্লু সমান কি পেয়ে যাচ্ছে বলো? ডাব্লু সমান তোমরা পাচ্ছ V/Q। তাহলে V হচ্ছে কি ভোল্ট, কিউ হচ্ছে কুলম। তাহলে ভোল্ট ইন্টু কুলম, এটাও তোমরা পেয়ে যাবে কি, এটা তোমরা পেয়ে যাচ্ছে দেখো কার্যের ইউনিট বা কার্যের একক তোমরা এখানে কিন্তু পাচ্ছ। ওকে, দেখো, আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলেছি যে তোমাদের এটা কিন্তু একটা কমপ্লিট রিভিশন ক্লাস, যেখানে
তোমরা কিন্তু শুধুমাত্র এই কোশ্চেন্সগুলো, একটা কোশ্চেন আমি আলোচনা করেছিলাম, মানে আমি যদি এই ক্লাসটা যদি 60টা কোশ্চেন কমপ্লিট করি না, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা আলাদা করে আমাদের কিন্তু আর বই পড়তে হচ্ছে না, আমরা একটা ভিডিওটা দেখি আমরা কিন্তু এটা করতে পারছি। তোমরা চাইলে তোমরা এই ক্লাসটাকে তোমরা 1.5x স্পিড পর্যন্ত তোমরা দেখতে পারো, যাতে করে তোমাদের টাইমটা কম লাগে। চলো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কি নির্ণয় করা যায়? দেখো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মের সাহায্যে কি করা হয়, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং চুম্বকের পারস্পরিক ক্রিয়া, সেটা কিন্তু এখানে হয়। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা কি বলছে বলো তো? ধরো এরকম একটা তার আছে, ঠিক আছে, সেই তারের মধ্যে দিয়ে, অর্থাৎ তারের দিকে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই দিকে মুখ করে একজন ব্যক্তি সাঁতার কেটে যাচ্ছে, সে সুইমিং করতে করতে যাচ্ছে। এখন বলছে এই তারটার নিচে যদি একটা চুম্বক শলাকা রাখা হয়, তাহলে চুম্বক শলাকার যে উত্তর মেরুটা, সেই উত্তর মেরুর বেগক্ষেপটা কোন দিকে হবে না, এই যে লোকটি যেটা সাঁতার কেটে কেটে যাচ্ছে তার বাম হাতটা যেদিকে থাকবে সেদিকে, ঠিক আছে? বেশ, তারপরে কি বলেছে দেখো, এলইডির পুরো নামটা কি? এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, তাই না? তারপরের প্রশ্নটা আমি রেখেছি দেখো এই বড় জায়গা থেকে, সেটা হচ্ছে সিএফএল। সিএফএল এর পুরো নামটা কি হবে? সিএফএল এর পুরো নামটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। ওকে, তারপরে প্রশ্ন আছে দেখো, কোন সমবায়ে তুল্য রোধের মান উপাদান রোধগুলির তুলনায় কম হয়? এটা হচ্ছে সমান্তরাল সমবায়। আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেখেছি? আমরা দেখেছি 1/RP সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকমভাবে ডট 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 দিয়ে চলতে থাকছে। তাহলে আমাদের বাড়ির যে কানেকশন থাকে সেটা কি কানেকশন থাকে? সেটা হচ্ছে সমান্তরাল সমবায় থাকে। আমাদের বাড়ির মধ্যে যে সমস্ত কানেকশনটা থাকে সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। একটা জিনিস আমাদের বাড়িতে শ্রেণী সমবায় থাকে, সেটা হচ্ছে কি বলতো? তোমরা সবাই জানো, সেটা হচ্ছে কি ফিউজ তার। ফিউজ ওয়্যারটা কিন্তু লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, সেটা কিন্তু শ্রেণী সমবায় কিন্তু যুক্ত থাকে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে তর্জনীটা কি নির্দেশ করে? তর্জনী নির্দেশ করছে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে তোমরা এখানে ইমাজিন করো তো একবার ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটা। ফ্লেমিংয়ের দুটো রুল আছে, একটা বাম হস্ত নিয়ম আছে, একটা ডান হস্ত নিয়ম আছে। তাহলে তোমরা ডেফিনেটলি এখানে বাম হস্ত নিয়মটা থেকে তোমরা একবার ইমাজিন করে নাও, ঠিক আছে? চলো তারপরে চলে আসি। দেখো তারপর আরও কোশ্চেন থাকবে, সেই জন্য আমি এখানে তোমাদেরকে ওটা বলছি না। দেখো বলেছে বৈদ্যুতিক মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? মোটর। দেখো মোটরটা কী হয়, দেখো কোথায় আছে, প্রথমে ভেবে নাও মোটরটা কোথায় আছে। মোটর ধরো আমাদের ফ্যানের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, আমরা যখন সুইচ দিচ্ছি, যখন আমরা কারেন্টটা পাঠাচ্ছি, তখন কি হচ্ছে, ফ্যানটা ঘুরছে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে তড়িৎ শক্তি অর্থাৎ ইলেকট্রিক এনার্জিটা সেটা কিসে কনভার্ট হচ্ছে? সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার দেখুন, আচ্ছা এখানে আরেকটা থাকে, বৈদ্যুতিক মোটর থাকে, আরেকটা হচ্ছে ডায়নামো বা জেনারেটর। তাহলে জেনারেটারের কাজটা কি? জেনারেটার থেকে আমরা কি পাই? আমরা দেখবো জেনারেটার চালালে দেখবে বিয়ে বাড়িতে, তখনকার দিনে বিয়ে হলো দেখবে, তখন দেখবে জেনারেটার চালাতো, মানে কারেন্ট পাওয়া যেত। তার মানে কি ওখানে কি হচ্ছে, জেনারেটারের কাছে একটা চাকতি ঘুরছে, তাহলে ওখানে কি হয়, এই যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তাহলে অবশ্যই আমরা ওটা করে নেব। ওকে, চলো তারপরে, একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কে কি পরিবর্তন হয়? দেখো ভাই, কোনো পরিবর্তন হবে না। কেন বলো তো? কারণ রোধাঙ্কটা কি, রোধাঙ্কটা ডিপেন্ড করে কার উপর? সেটা হচ্ছে উপাদানের উপর। তারটা তো সেমই থাকছে, তাই না? আমরা জানি R=ρl/a, তারটা তো সেমই আছে, তাহলে সেক্ষেত্রে কেন পরিবর্তন হবে? তার কারণ হচ্ছে এই রোধাঙ্কটা ডিপেন্ড করে কার উপর? উপাদানের উপর। রোধাঙ্ক কাকে বলবো না, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। তাহলে তারটাকে আমি কেটে 2 ভাগ করি, 4 ভাগ করি, 6 ভাগ করি, যত ভাগই করি না কেন, তার তো আমার ইউনিট লেন্থ এবং ইউনিট ক্রস সেকশন এরিয়াতে আমাকে রেজিস্ট্যান্স দেখতে হবে, সেটা তো সেমই হবে, এবং সেটা ডিপেন্ড করে তোমার কার উপর? সেটা ডিপেন্ড করে হচ্ছে উপাদানের উপর। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো যে কোন তারের রোধাঙ্ক সব থেকে কম। দেখো যার পরিবাহিতা সব থেকে বেশি তার রোধাঙ্ক সব থেকে কম হবে। ওকে, চলো উত্তরটা বলেই দিই, সেটা হচ্ছে কি, সেটা হবে তোমার রূপো, বা যেটা আমরা সিলভার বলছি। বেশ, চলো, বার্লোচক্রে কোন নিয়মের দেখা যায়? বার্লোচক্রও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে কিন্তু বার্লোচক্র দেখা যায়। কোষের আভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উপর। মানে ধরো একটা সেল আছে, একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারিটার মধ্যে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, যে অ্যাসিডটা রয়েছে, সেইটার উপর আমরা কিন্তু ডিপেন্ড করবে তোমার ব্যাটারির আভ্যন্তরীণ মানে রোধের যে মানটা। দেখো এসি ডায়নামোতে স্লিপ রিংয়ের পরিবর্তে ডিসি ডায়নামোতে কি ব্যবহার করা হয়? দেখো এসিতে স্লিপ রিং ইউজ করা হয়, আর ডিসিতে কি করা হচ্ছে, তোমার ওই স্প্লিট রিং বা যেটাকে আমরা কমিউটেটর বলছি, সেই কমিউটেটর কিন্তু আমরা ইউজ করে থাকি। তারপরে চলে আসি, দেখো
তড়িৎ বিভব কি? দেখো তড়িৎ বিভব হচ্ছে একটা স্কেলার রাশি, তাই না? কারেন্ট কি? কারেন্টও কিন্তু দেখো কারেন্টের ব্যাপারটা বলি, কারেন্ট কিন্তু তোমাদের যে বই আছে সেই বইতে কিন্তু কারেন্টকে স্কেলার রাশি হিসেবে দেওয়া হয়েছে। যে অ্যাকচুয়ালি যদি আমরা আরেকটু বড় হই তখন আমরা পড়বো যে কারেন্ট কিন্তু স্কেলার রাশি নয়, কারেন্ট হচ্ছে না ভেক্টর রাশি না স্কেলার রাশি, কারেন্ট হচ্ছে টেনসর। এখন তোমাদের মনে হতে পারে যে কারেন্টের তো একটা ডাইরেকশন আছে, তা সত্ত্বেও কারেন্টকে কেন স্কেলার রাশি বলা হচ্ছে? তার কারণ হচ্ছে দেখো ভেক্টর হতে গেলে শুধু ডাইরেকশন থাকলে কিন্তু হবে না, ভেক্টরের কিছু রুল আছে, কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন কিছু রুল আছে, সেই রুলগুলো যদি কেউ ফলো না করে তাহলে সেটাকে আমরা ভেক্টর বলবো না। চলো তারপরে চলে আসি। তারপরে বলছে নষ্ট ভোল্টেজ কি? দেখো একটা ব্যাটারি থাকে, সেই ব্যাটারির একটা আভ্যন্তরীণ রোধ বা রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্সটাকে আমরা বলছি আইআর। এখন একটা ব্যাটারিতে যতটা আমি চার্জ দিচ্ছি ততটাই চার্জ কিন্তু আমি আউটপুট হিসেবে পাই না, বা যতটা ইনপুট আমি দিচ্ছি ততটা আমি পাই না। কেন পাই না? না, তার যে ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে সেইটাকে ওভারকাম করার জন্য কিছুটা চার্জ কিন্তু সেখানে, কিছুটা ভোল্টেজ কিন্তু সেখানে আমাদের ইউজ হয়ে যায়, যে ভোল্টটা কিন্তু আমি ইউজ করছি না, অর্থাৎ আউটপুট হিসেবে কিন্তু আমরা পাচ্ছি না, যেটা কিন্তু তার ইন্টারনাল পারফরমেন্সের জন্যই সেই ভোল্টেজটা ইউজ হয়। এই ভোল্টেজটাকে আমরা বলছি সেটা হচ্ছে লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ। অ্যাকচুয়ালি ব্যাটারির ইএমএফ সমান হয় ভি মাইনাস আইআর। এই আইআর যে টার্মটা আছে এটাকে আমরা বলছি লস্ট ভোল্টেজ বা নষ্ট ভোল্টেজ। ওকে, চলো তারপরে চলে আসি। বলেছে পরিবাহী রোধ কি হবে যদি উষ্ণতা বৃদ্ধি পায়? ডেফিনেটলি কী হবে? উষ্ণতা বৃদ্ধি পারলে পরিবাহী রোধটা হচ্ছে বাড়বে। ওকে, তাহলে তোমরা আমাকে প্রত্যেকে বলো তো যে যেগুলো অর্ধ পরিবাহী আছে, যেমন হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, ঠিক আছে, এদের কি হয় যদি রোধটা বাড়ে? এদের যদি উষ্ণতাটা বাড়ে তাহলে রোধের কী রকম পরিবর্তন হবে, তাই না? বেশ, চলো তারপরে চলে আসি। কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলছে। এখানে বলছে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করলে বার্লোচক্রের গতির কি পরিবর্তন ঘটবে? দেখো বার্লোচক্রটা কী হয় বলো তো, একটা নির্দিষ্ট দিকে কিন্তু ঘুরতে থাকে। এখন যদি কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয় তাহলে ডেফিনেটলি বার্লোচক্রের ঘূর্ণনটা চেঞ্জ হবে। তাহলে যদি আমরা জানি কি এসি সোর্সে কী হয়, তার কনস্ট্যান্টলি তার ডাইরেকশনটা চেঞ্জ হয়, তাহলে অনবরত তার ডাইরেকশনটা চেঞ্জ হওয়ার জন্য বার্লোচক্রের যে গতিটা, সেই গতিটাও কিন্তু কী হবে, অনবরত পরিবর্তিত হবে। ফলে কিন্তু বার্লোচক্রটা কিন্তু ঘুরবেই না, সেটার ঘূর্ণনটা কিন্তু হবেই না। সেই জন্য আমরা বার্লোচক্রেতে ডিসি ব্যবহার করে থাকি। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলো কিন্তু দেখবে তোমরা এই ক্লাসটা করার পর দেখবে তোমরা যখন সেমিস্টার পরীক্ষা দিতে যাবে তখন দেখবে এই ক্লাসের যে 7টা কোশ্চেন আছে সেখান থেকেই ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন্সগুলো আমাদের আসছে। আমি যেগুলো এক্সট্রা ডিসকাস করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং তোমরা চাইলেই এই যে ক্লাসটার যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে না, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এই ক্লাসটার পিডিএফটা পেয়ে যাবে। তার জন্য তোমরা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। চলো তারপরে কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো। বলছে ওহমীয় পরিবাহীতে আই ভার্সেস ভি এর লেখচিত্রটি কীরূপ হয়? দেখো আই ভার্সেস ভি এর লেখচিত্রটা এরকম মূলবিন্দুগামী সরলরৈখিক হয়, ঠিক আছে, কিন্তু যেগুলো অহমীয় পরিবাহী তাদের কিন্তু লেখচিত্রটা মূলবিন্দুগামী কিন্তু সরলরৈখিক নয়, এরকম বক্ররৈখিক হয়। যেমন হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এরা হচ্ছে অহমীয় পরিবাহী। লেঞ্জের সূত্রটি কোন সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রূপ? অবশ্যই শক্তির সংরক্ষণ সূত্রের ব্যবহারিক রূপ হচ্ছে লেঞ্জের সূত্রটি। ওকে, তারপরে চলে আসি। তারপরে তোমরা বলো দেখি যে বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? একটু আগে আমি তোমাদেরকে বললাম, বা মোটরে কি হচ্ছে কি, এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন, যে তোমার ইলেকট্রিক এনার্জিটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। গৃহস্থলী তড়িৎ বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? এটাও কিন্তু আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করে দিলাম, সেটা হচ্ছে কি সমান্তরাল সমবায়। তাহলে বুঝতে পারছো একটা কোশ্চেন কিন্তু আমরা 2-3বার করে এখানে রিপিট করছি। একটা হচ্ছে ওই কোশ্চেন রিলেটেড যখন কোশ্চেন থাকছে তখন আমরা বলে দিচ্ছি, আবার আমাদের কোশ্চেনের মধ্যেও আছে, তাহলে তার ফলে কী হচ্ছে, আমরা বারবার ওই জিনিসটা শুনে শুনে কিন্তু আমরা ব্যাপারটাকে মনে রাখার চেষ্টা করছি বা মনে রাখবো। দেখো তারপরে হচ্ছে সিজিএস পদ্ধতি তৈরিভাবে একক কি, সেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট, আর এই সাইডে হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই বলো তো যে 1 ভোল্ট সমান হচ্ছে কত স্ট্যাট ভোল্ট, বা যেটাকে আমরা ইএসইউ ভোল্ট বলছি। ওকে, তারপরে চলে আসি 1 বিওটি মানে কত জুল? বিওটি হচ্ছে কি, যেটা হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটা হচ্ছে তড়িৎ শক্তির বাণিজ্যিক বা ব্যবহারিক একক। আমরা জানি 1 বিওটি মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলো মানে হচ্ছে কি 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড, কারণ আওয়ারটাকে আমরা সেকেন্ডে করছি, তাহলে এটা আমাদের আসবে কত, 3.6 ইন্টু 10⁶ জুল।
ঠিক আছে, এটাকে আমরা ছোট করে কি বলে থাকি, এটাকে আমরা ছোট করে বলে থাকি ইউনিট, তাই না? বেশ, তারপরে চলে আসি। তারপরে দেখো কি বলেছে, বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্রে কি হচ্ছে, দেখো আমি কারেন্ট পাঠাচ্ছি আর চক্রটা ঘুরছে, তাহলে এখানে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্র বা যেটা হচ্ছে মোটর, এই দুটোর ক্ষেত্রেই সেম জিনিসই হয়। তারপরে চলে আসি রোধাঙ্ক। রোধাঙ্কের এসআই একক কি, দেখো রোধাঙ্ক মানে কি, দেখো আর ইজুকালটা আমরা পাচ্ছি কি রো এল বাই এ, তাহলে এখান থেকে আমরা রো সমান কি পাবো আর এ বাই এল। দেখো আর এর হচ্ছে কি ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই মিটার, একটা মিটার কাটছে সেই জন্য আমরা বলবো ওহম মিটার, আর ওটাকে আমরা যখন সিজিএসে বলবো সেটাকে আমরা বলবো ওহম সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বুঝতে পারছো। চলো দেখো কোশ্চেন নাম্বার 27-এ কি বলেছে, এখানে কি বলছে দেখো, বলছে কোনো পরিবাহিতে নির্দিষ্ট সময়ে প্রবাহিত আধান বাড়াতে থাকলে পরিবাহীর প্রবাহ মাত্রা কীরূপ হবে। দেখো আমি যদি আই ইজুকাল টু কি জানি কিউ বাই টি, তাহলে আমি যদি আধানটা বাড়াই তাহলে প্রবাহ মাত্রাটা কী হবে, প্রবাহ মাত্রাটা ডেফিনেটলি বাড়বে। পরিবাহিতাঙ্কের এসআই একক কি, পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে কি, দেখো পরিবাহিতাঙ্কটা মনে রাখবে, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা সিগমা বলি। তাহলে সিগমা সমান কি হচ্ছে 1/ρ। তাহলে রোধের একক কি ওহম মিটার, তাহলে ওহম মিটারকে উল্টে দাও, তাহলে সেটা হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স, এটা লেখা হয়। আবার দেখো ওহমকে যদি উল্টো দিয়ে লেখো তাহলে লেখা হয় মো, তাহলে মো মিটার ইনভার্স লেখা হয়। অথবা এই মোটাকে আবার কি বলা হচ্ছে সিমেন্স বলা হয় এস, তাহলে সিমেন্স মিটার ইনভার্স। তাহলে দেখো এতগুলো ভাবে আমরা কিন্তু পরিবাহিতাঙ্কের বা কন্ডাক্ট্যান্সের ইউনিট কিন্তু আমরা এতগুলো বলতে পারি। তারপরে চলে এসে দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে যেটাকে আমরা বিওটি বললাম, সেটা কত হবে 3.6 × 10⁶ জুল। একটা ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায় যুক্ত করা হয়, দেখো আমি কিন্তু তোমাদেরকে এটা আলোচনা করেছি যে একটা ফিউজ তারকে আমরা শ্রেণী সমবায় রাখি। একমাত্র কানেকশন যেটা কিন্তু আমাদের গৃহস্থলীর মধ্যে শ্রেণী সমবায় থাকে, লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, যে তারটার মধ্য দিয়ে কারেন্ট যায়, এবং লাইভ তারের কালারটা কি, সেটা হচ্ছে লাল, এবং বর্তমানে সেটা ব্রাউন কালারের ইউজ করা থাকে। দেখো ওয়াট আওয়ার কোন শক্তির একক, দেখো ওয়াট হচ্ছে কি, ওয়াট হচ্ছে তোমার ক্ষমতা, তাহলে ক্ষমতার সাথে যদি টাইমকে আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, আমরা এনার্জি বা ওয়ার্ক পাবো, কারণ ওয়ার্কের ইউনিট আর এনার্জি ইউনিট একই, তাহলে আমরা বলবো এটা তড়িৎ শক্তির একক। ঠিক আছে, তারপরে চলে আসে। তারপরে দেখো একটা ছোট্ট এখানে নিউমেরিক্যালস দিয়েছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ কত সময় ধরে গেলে প্রবাহিত তড়িতাধান 1200 কুলম্ব হবে। দেখো তাহলে আমাকে কিউ দিয়েছে, আমাকে আই দিয়েছে, আমাকে কি বের করতে হবে গো, আমাকে টি বের করতে হবে। ফর্মুলা কি জানি, আই ইজুকাল টু কিউ বাই টি, তাহলে টি ইজুকাল টু কত হবে কিউ বাই আই, কিউটা কত সেটা হচ্ছে 1200 আর আইটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 600 সেকেন্ড, 600 সেকেন্ড মানে হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, একটা ছোট্ট একটা ফর্মুলা কিউ ইজুকাল টু আইটি বা আই ইজুকাল টু কিউ বাই টি, এই ফর্মুলা থেকে আমরা এটা করে নিতে পারি। দেখো আমরা ফিউজ তার কোথায় যুক্ত করি, লাইভ তারের সঙ্গে না নিউট্রাল তারের সঙ্গে, দেখো আমরা অবশ্যই ফিউজ তারকে যুক্ত করি কার সাথে, সেটা হচ্ছে লাইভ তারের সঙ্গে। দেখো বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কিভাবে বদলাবে, এটা একটা কোশ্চেন আছে, এটা বার্লো চক্র থেকে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এগুলি, যে ঘূর্ণনের পরিবর্তন কিভাবে করতে পারবে বা বার্লো চক্রের ঘূর্ণনটা কিভাবে বৃদ্ধি করতে পারবে, এগুলি থাকে আমাদের কিন্তু বার্লো চক্র থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যদি আমি কারেন্টের ডাইরেকশানটা যদি চেঞ্জ করে দিই, অর্থাৎ এখন যে পজিটিভ পোল নেগেটিভ পোল আছে সেটাকে যদি উল্টে দিয়ে এখন সেটা নেগেটিভ পজিটিভ করে দিই, তাহলে কী হবে, তোমার বার্লো চক্রের ঘূর্ণনটা উল্টে যাবে। আবার যদি আমি যদি যে চুম্বক শলাকাটা আমি ইউজ করছি, এই চুম্বক শলাকাটার যদি পোল চেঞ্জ করে দিই, মানে এটা এখন নর্থ আছে, এটা ধরো সাউথ আছে, আমি এইটাকে সাউথ করে দিলাম, এটাকে নর্থ করে দিলাম, তাহলেও কিন্তু তোমার ঘূর্ণনটা উল্টে যাবে। আরেকটা কথা মনে রাখবো, যদি দুটোকেই চেঞ্জ করি, কারেন্টও চেঞ্জ করছি, চুম্বক শলাকার ডাইরেকশনও চেঞ্জ করছি, তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, মানে সেই নেগেটিভ পজিটিভ হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পেরেছো। একটি তারকে কেটে সমান দুটুকরো করা হলো, তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে, রিপিটেড কোশ্চেন। রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, রোধাঙ্ক ডিপেন্ড করে তারের উপাদানের উপর, সেক্ষেত্রে এটা কোনো পরিবর্তন হবে না। বৈদ্যুতিক বর্তনীতে যে সুইচগুলো থাকে সেগুলো কোন সমবায় যুক্ত করা হয়, দেখো সুইচগুলো কিন্তু শ্রেণী সমবায় যুক্ত থাকে, এবং সুইচগুলো থাকে কিন্তু লাইভ তারের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে। ঠিক আছে, সুইচ এবং হচ্ছে তোমার ওই কি
কী বলতে গেলাম ওটা ফিউজ তার দুটোই কিন্তু তোমার শ্রেণী সভায় যুক্ত থাকে। জেনারেটরের মূলনীতি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জেনারেটরের মূলনীতি গড়ে উঠেছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশের উপর। জুল সমান ভোল্ট ইন্টু কুলম হবে। এটা আসছে কোথা থেকে বলো তো? ওই তো তোমাদেরকে দেখালাম আমি তোমাদেরকে, যে প্রথমেই আমি এটা আলোচনা করেছি যে ভি ইজুকাল টু হচ্ছে ডাব্লু বাই কিউ, এখান থেকে পাচ্ছ, তাহলে ডাব্লু সমান ভি কিউ। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো 39 কোশ্চেনটা বলেছে দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধটা কত হবে? তাহলে তুল্য রোধের ফর্মুলাটা কি হয়? আরপি সমান হচ্ছে R1 R2 বাই R1 প্লাস R2, তাই না? তাহলে 10 10 100 হচ্ছে ওপরটা, 100 বাই 20 মানে হচ্ছে 5 ওহম। ঠিক আছে, বাট এটা যদি শ্রেণী সমবায় থাকতো তাহলে 10 প্লাস 10 মানে 20 ওহম হতো। বেশ, তারপরে চলে আসি। তারপরে বলেছে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির সাথে রোধের কিরূপ পরিবর্তন হয়? ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধটা কি হবে? বাড়বে। কিন্তু নন ওহমিক কন্ডাক্টর হলে সেখানে কি হবে? উষ্ণতা বাড়লে রোধটা হচ্ছে কমবে। কোষের তড়িৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা হয়? তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে চলে আসি, তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক কি? তড়িৎ প্রবাহমাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, অথবা আমরা আই ইজুকাল টু কি জানি? আমরা আই ইজুকাল টু জানি কিউ বাই টি, তাহলে আমরা এটাকে কুলম পার সেকেন্ডও কিন্তু বলে থাকি। ওকে, তারপরে চলে আসি। তারপরে প্রশ্ন দেখো 43 কি বলছে? নাইক্রোম তারের একটি ব্যবহার। নাইক্রোম তার কি? ইলেকট্রিক ইস্ত্রি, তা আয়রন যেটাকে আমরা বলছি, ইলেকট্রিক হিটারে কিন্তু নাইক্রোম তার ইউজ করা হয়। কেন ইউজ করা হয় আমি তোমাদেরকে সেটাও বলেছি। এর রেজিস্ট্যান্সটা হচ্ছে বেশি থাকে এবং হচ্ছে তোমার কি এর মেল্টিং পয়েন্টটা অনেক হাই থাকে। তারপরে বলেছে দেখো 1 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 1 মিনিট চললে কত জুল তাপ উৎপন্ন হবে? এটা আসছে কোথা থেকে বলো তো? এটা আসছে আমাদের জুলের সূত্র থেকে। আমরা জুলের সূত্রটা জানি কি? H ইজুকাল টু আই স্কোয়ার আর টি। তাহলে এখানে আইটা হচ্ছে কত? আইটা হচ্ছে 1, আরটা হচ্ছে 1, আর টিটা হচ্ছে 1 মিনিট বলেছে, তার মানে হচ্ছে 60 সেকেন্ড, তার মানে 60 জুল এখানে তাপ উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের আসছে জুলের সূত্র। জুলের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রটা কিন্তু এবারে তোমাদের 2 মার্কসের জন্য ডেফিনেটলি পড়বে। তারপর দেখো জুল পার কুলম কোন ভৌত রাশির একক? সেটা হচ্ছে দেখতে পেলাম আমরা, সেটা হচ্ছে কার? বিভব প্রভেদের একক। দেখো এই একক থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে ডেফিনেটলি। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণটা কত? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে কি বলা হচ্ছে বলো তো? আমাদের বাম হাতের যে 3টে যে আঙ্গুল আছে সেই আঙ্গুলগুলোকে কীভাবে রাখা হয়? এইরকমভাবে, অর্থাৎ একে অপরের সমকোণে রাখা হয়, পারপেন্ডিকুলার রাখা হয়, পারপেন্ডিকুলার ডাইরেকশনে। তার মানে কত হবে? সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, চলো তারপরে চলে আসি। একটি কোষের তড়িৎচালক বল ই ভোল্ট কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধানকে নিয়ে যেতে কত কার্য করতে হবে? ওই যে একই ব্যাপার, এক্সপ্রেশন ডাব্লিউ ইজুকাল টু কিউ বাই ভি, তাহলে ই ইন্টু 1, তাহলে ই জুল হয়ে যাবে, তাই না? তারপরে কি বলেছে তখন? তারপরে বলেছে তড়িৎ আধানের একককে তড়িৎ প্রবাহের একক দিয়ে ভাগ করলে কোন ভৌত রাশিটি পাওয়া যাবে? দেখো সিম্পল ব্যাপার, তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক কি? সেটা হচ্ছে কুলম। তাকে ভাগ করছি কাকে? তড়িৎ প্রবাহের একক দিয়ে, মানে অ্যাম্পিয়ার। তাহলে কুলম পার অ্যাম্পিয়ার মানে কি? এটা তো টাইম, তাহলে তো সেকেন্ড হয়ে যাবে এটা, তাই না? এক্স্যাক্টলি তাই, কারণ আমরা জানি আই ইজুকাল টু কিউ বাই টি, তাহলে এখান থেকে টি ইজুকাল টু কিউ বাই আই হয়ে যাবে, তাহলে এটা সময়ের একক হবে। দেখো বর্তনীতে শর্ট সার্কিট হলে প্রবাহ মাত্রাটা কেমন হবে? বর্তনীতে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু প্রবাহ মাত্রাটা বেড়ে যাবে। ঠিক আছে, প্রবাহ মাত্রাটা কিন্তু খুব বেড়ে যায়। তারপরে দেখো, তারপরে চলে আসছি আমরা বৈদ্যুতিক মোটরে ড্যাশ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে হচ্ছে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে হয়। এটাও কিন্তু একটা রিপিট কোশ্চেন। দেখো আজকে আমরা টোটাল 50টা কোশ্চেন ডিসকাস করলাম। আমাদের নর্মাল কোশ্চেন ছিল যে 50টা, এর সাথে আমি প্রায় 10 প্লাস কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন বললাম। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারটা যেহেতু বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম থাকে অনেকের, তো সেই জন্য আমি কি করছি, আমি কিন্তু এই 50টা কোশ্চেন করেই কিন্তু থামছি না। এটা কিন্তু এই চ্যাপ্টারটার পার্ট 1 হলো। আমি পার্ট 2তে আবার এরকম 50টা কোশ্চেন নিয়ে আসবো। তাহলে শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকেই আমরা কিন্তু টোটাল 100 প্লাস কোশ্চেন করবো। তাহলে পরে বলো তো যে এতগুলো কোশ্চেন আমরা প্র্যাকটিস যদি করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো ডাউট থাকতে পারে? বা তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, এই চ্যাপ্টারটা আমি টোটাল 3টে পার্টে আমি কনসেপ্টে ক্লাস করিয়েছি। সেই ক্লাসের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো।
তোমরা অবশ্যই একবার চলে গিয়ে ক্লাসটা আবার দেখে নাও। তো চলো, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আমি পরবর্তী পার্ট 2 এর ক্লাস নিয়ে আসছি খুব শীঘ্রই। এর পরের ক্লাসই হবে এই চ্যাপ্টারের পার্ট 2 ক্লাস। ততক্ষণে প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা যত পারো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ক্লাস 10-এ পড়ছে। কারণ তোমরা যদি তাদেরকে হেল্প করো, কারণ আমরা সবাই প্রত্যেকে হেল্প করে আমরা সমানভাবে কোঅপারেটিভলি আমরা কিন্তু পড়াশোনাটা করব। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।